হ্যালো এভরিওয়ান। বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারের যে সিকোয়েন্স আমরা পড়ছিলাম, সেক্ষেত্রে আমাদের আছে থার্ড লেকচার। আর থার্ড লেকচার আমাদের যে ডিসকাশন টপিক সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। এই যে ব্লাড গ্রুপিং এর যে টপিকসটা আছে, এটা শুধু এই চ্যাপ্টারেরই টপিকস নয়, আমাদের ক্লাস 12-এ যে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন যে চ্যাপ্টার আছে, অর্থাৎ জেনেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার। তো সেই জেনেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টারেও কিন্তু একটা টপিকস আছে মাল্টিপল অ্যালিলিজম অ্যান্ড কোডমিনেন্স, তাই না? তো সেই কোডমিনেন্স এর ক্ষেত্রে আমরা কিন্তু ব্লাড গ্রুপিং কে পড়ে থাকি। তো আমি ট্রাই করবো দুটোকে কোরিলেট করে একই সঙ্গে ডিসকাস করার। তো আমরা শুরু করছি আমাদের আজকের টপিকস ব্লাড গ্রুপিং। এই যে ব্লাড গ্রুপিং আছে না, এই ব্লাড গ্রুপিং একটা টেকনোলজি, যেটা কে ডিসকভার করেছিলেন না, একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, এই যে কার্ল ল্যান্ডস্টেইনার আছেন, ইনি একজন সায়েন্টিস্ট এবং ডক্টর। তিনি কি দেখলেন যে একজনের ব্লাড আরেকজনকে যদি আমরা দিই, ব্লাড ডোনেশনের সময়, ব্লাড যখন আমরা কাউকে ব্লাড দিতে হয় সেক্ষেত্রে, তো তখন কিন্তু যে কোনো ব্লাড দিলেই কিন্তু সেই পার্সনকে আমরা সুস্থ করতে পারবো না। তাহলে কিছু নির্দিষ্ট রেগুলেশনস আছে, আর সেই রেগুলেশনস অনুসারে আমাদেরকে তাকে ব্লাড দিতে হবে, আদারওয়াইজ পেশেন্টকে আমরা বাঁচাতে পারবো না। তো এটা খুবই ভাইটাল একটা বিষয় এমবিবিএস এর ক্ষেত্রে বা ডক্টরদের ক্ষেত্রে, যে কোন ব্লাড কাকে দিতে পারবো আর কাকে ব্লাড আমরা দিতে পারবো না সেটা দেখা। আর সেটার জন্য কি হচ্ছে, ব্লাড গ্রুপিং সিস্টেম চালু করা হয়। তো কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম যে ব্লাড গ্রুপিং সিস্টেম ডিসকভার করেছিলেন সেটাকে বলা হয় এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম। এই এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম অনুসারে আমরা 4 রকমের ব্লাড গ্রুপকে দেখতে পাই। এই 4 রকমের ব্লাড গ্রুপ কি কি আছে? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি এবং একটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ওকে, এই যে 4 রকম ব্লাড গ্রুপ, সেটা কিভাবে ডিটারমাইন হচ্ছে? সেটা ডিটারমাইন হচ্ছে দুটো ফ্যাক্টরের উপর বেস করে। একটা হচ্ছে কি অ্যান্টিজেন, আর দ্বিতীয় হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন কোথায় থাকবে আর অ্যান্টিবডি কোথায় থাকবে? অ্যান্টিজেন যেটা থাকে সেটা হচ্ছে কি এক ধরনের সারফেস অ্যান্টিজেন, যেটা হচ্ছে আরবিসি যে সেল আছে না, রেড ব্লাড সেল, তো তার সারফেসে এরা প্রেজেন্ট থাকে। তাহলে আরবিসির সারফেসে কোন ধরনের অ্যান্টিজেন আছে এবং তার এগেনস্টে বা তার জন্য আমাদের ওই পার্সনের যে সিরাম আছে, আমরা সিরাম ডিসকাস করেছিলাম যে প্লাজমা উইথাউট ক্লটিং ফ্যাক্টর, তো সিরামে যে অ্যান্টিবডি আছে, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম দেখতে পাই। এখন অ্যান্টিজেন যেটা আছে, এই অ্যান্টিজেন তৈরি হওয়ার জন্য যে জিন, সেই জিনকে আমরা বলে থাকি কি আই জিন। অ্যাকর্ডিং টু এনসিআরটি এই জিনকে বলা হয় কি আই জিন। আর আমরা জানি জিন যদি থাকে তাহলে তার অ্যালিল থাকবে, কিন্তু এই আই জিনের ক্ষেত্রে একটা স্পেশালিটি হচ্ছে এর 3 রকমের অ্যালিল আমরা দেখতে পাই। একটা অ্যালিলকে বলা হয় আই এ, একটাকে বলা হয় আই বি, আর একটাকে বলা হয় আই ও, বা এটাকে সংক্ষেপে স্মল আই দিয়েও ডিনোট করা হয়ে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট গল্প কি? নেক্সট হচ্ছে এই যে আই এ, আই বি আর আই ও, এই জিনগুলো তিনটে, এই অ্যালিলগুলো 3টে অ্যালিল আছে, বাট কম্বিনেশনের সময় হেটেরোজাইগাস কন্ডিশন বা হোমোজাইগাস কন্ডিশনে অনলি দুটো কিন্তু অ্যালিলই প্রেজেন্ট থাকবে। যার মধ্যে আই এ এবং আই বি এরা দুজন হচ্ছে কি ডমিনেন্ট অ্যালিল, আর যেটা আই নট এবং স্মল আই সেটা হচ্ছে কি আমাদের রিসেসিভ অ্যালিল। আমরা জানি ডমিনেন্ট অ্যালিল যদি প্রেজেন্ট থাকে তাহলে অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিকটা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক হবে, তাই না? তার যে ফিনোটাইপ হবে সেটা ডমিনেন্ট হবে। অর্থাৎ যদি কম্বিনেশনের ক্ষেত্রে আই এ আই এ অথবা আই এ আই ও হোমোজাইগাস বা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে সেই পার্সনের ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ। যদি কম্বিনেশনের ক্ষেত্রে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আই বি আছে অথবা আই বি আই নট আছে, তাহলে সেই পার্সনের কিন্তু ব্লাড গ্রুপ হবে বি ব্লাড গ্রুপ, আইদার সেটা হোমোজাইগাস অর সেটা হেটেরোজাইগাস। কোনো পার্সনের ক্ষেত্রে যদি আমরা আই এ এবং আই বি অ্যালিলকে কম্বিনেশনে দেখতে পাই, তার মানে কি হচ্ছে সেই পার্সনের ব্লাড গ্রুপ হবে এ বি ব্লাড গ্রুপ। আর যদি কোনো পার্সনের ক্ষেত্রে দুটোই আই নট অর্থাৎ রিসেসিভ ব্লাড গ্রুপ দেখতে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেটা ও ব্লাড গ্রুপ দেবে। তাহলে এই যে আমরা টপিকস দেখলাম যে এ বি এ বি আর ও ব্লাড গ্রুপ কার কার ক্ষেত্রে কি কি হবে। এখন কথা হচ্ছে এই আই অ্যান্টিজেন, আই জিন যেটা আছে, সেই আই জিন কি করে এক ধরনের অ্যান্টিজেন তৈরি করে। এই যে অ্যান্টিজেন সেটা হচ্ছে প্রোটিন, আর এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় কি ডিফারেন্ট টাইপসের সুগার ফর্ম, সুগার পলিমার। এই সুগার পলিমারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি ডিফারেন্ট টাইপসের পলিস্যাকারাইড। আর এই পলিস্যাকারাইড গুলো যুক্ত হওয়ার জন্য কিন্তু অ্যান্টিজেন গুলো দু রকমের হয়ে থাকে, একটাকে এ অ্যান্টিজেন বলবো আর একটাকে আমরা বি অ্যান্টিজেন বলবো। যদি আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তখন সেটা হবে এ ব্লাড গ্রুপ, আর যদি আরবিসি সারফেসে বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বি ব্লাড গ্রুপ, তাই না? তাহলে এই এ বা বি এই যে সারফেস অ্যান্টিজেন সেটা আরবিসি সারফেসে যুক্ত থাকে, আর সেটা কি অ্যাকচুয়ালি অ্যান্টিজেনের সঙ্গে সুগার পলিমার যুক্ত থাকার কারণে। ওকে, ডিটেলস ডিসকাশন আমাদের এখন নেই, এমবিবিএস যখন পড়বে তখন আমরা দেখতে পাবো যে কিভাবে এটা হয়।
ওকে, আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে অ্যান্টিজেন কোথায় থাকবে আরবিসি সারফেসে, অ্যান্টিবডি কোথায় থাকবে সিরামের মধ্যে প্রেজেন্ট থাকবে। অ্যান্টিজেন দু রক্তমের হয়ে থাকে, একটা হচ্ছে এ অ্যান্টিজেন একটা বি অ্যান্টিজেন। যদি এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেটা এ, যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে সেটা বি, আর যদি দুটোই প্রেজেন্ট থাকে এ এবং বি তখন সেটা হবে কি এবি ব্লাড গ্রুপ। ওকে, আচ্ছা, তো আমরা দেখি আমাদের এনসিইআরটি তে কি কি ডিসকাস করছে এই টপিকস এর মধ্যে। আচ্ছা, ফার্স্ট গল্প হচ্ছে যে ব্লাড গ্রুপিং যেটা আছে সেটা দু রকমের হয়ে থাকে। জেনারেলি আমরা দু রকমের ব্লাড গ্রুপিং এখানে পড়বো, একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং আর একটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপিং। এই যে এবিও ব্লাড গ্রুপিং আছে সেই এবিও ব্লাড গ্রুপিংটা কি বলছে, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টু সারফেস অ্যান্টিজেনের উপর বেস করে হবে। আচ্ছা, যেটা কি হচ্ছে না আরবিসি এর সারফেসে প্রেজেন্ট থাকবে, আর সেই অ্যান্টিজেন গুলো কি, একটা হচ্ছে এ অ্যান্টিজেন আর একটা হচ্ছে বি অ্যান্টিজেন। ঠিক এর এগেনস্টে প্লাজমাতে কি হচ্ছে, অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, দুটো ন্যাচারাল অ্যান্টিবডি। একটা অ্যান্টিজেনকে আমরা বলবো অ্যান্টি এ অ্যান্টিবডি আর একটাকে বলবো অ্যান্টি বি অ্যান্টিবডি, বা কোনো কোনো বইতে এটাকে আলফা ও বিটা অ্যান্টিবডিও বলা হয়ে থাকে। এখন এই যে কম্বিনেশন আছে বা ডিস্ট্রিবিউশন আছে কিসের, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এতে ডিস্ট্রিবিউশনের উপর বেস করে আমরা চারটে ব্লাড গ্রুপ পেয়ে থাকি, কি কি, এ বি এবি আর ও ব্লাড গ্রুপ। ব্লাড ট্রান্সফিউশন যখন করা হয় তখন কি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে কোনো ডোনার যে কোনো কাউকে কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু ক্রস ম্যাচিং হওয়া জরুরি ব্লাড ট্রান্সফিউশনের সময়। কেন, কারণ যদি ভুল ব্লাড গ্রুপিং আমরা ট্রান্সফার করে থাকি বা ট্রান্সফিউশন করে থাকি তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্লাম্পিং হয়ে যাবে। আর ক্লাম্পিং হয়ে যাবে মানে কি, ডিস্ট্রাকশন অফ আরবিসি, আরবিসিকে নষ্ট করে দেওয়া। তাহলে এই কম্পিটিবিলিটির জন্য কি আমার ম্যাচিং হতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি আর ডোনার কারা হবে। যদি কোনো পার্সনের ব্লাড গ্রুপ এ হয় তাহলে তার আরবিসির উপরে সারফেসে এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে আর তার প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। আর এর জন্য ডোনার গ্রুপ যারা হবে, আইদার এ ব্লাড গ্রুপের কোনো পার্সন তাকে ব্লাড ডোনেট করতে পারবে, আর ও ব্লাড গ্রুপের কোনো পার্সন তাকে ব্লাড ডোনেট করতে পারবে। ঠিক একই রকম ভাবে কোনো পার্সনের ব্লাড গ্রুপ যদি বি হয় তাহলে তার সারফেস অ্যান্টিজেন হিসেবে আরবিসি সারফেসে থাকবে বি অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি থাকবে অ্যান্টি এ অ্যান্টিবডি। আর এর ক্ষেত্রে ডোনার গ্রুপ হবে বি এবং ও। যদি এ বি ব্লাড গ্রুপের কেউ হয় তাহলে তার সারফেসে কিন্তু এ এবং বি দুটো অ্যান্টিজেনই আমরা দেখতে পাবো, কিন্তু প্লাজমাতে বা সিরামে কোনো ব্লাড অ্যান্টিবডি থাকবে না। আর এর জন্য ডোনার গ্রুপ এ বি এ বি ও সবাই কিন্তু একে ডোনেট করতে পারবে। তার মানে আমরা কি বলতে পারি যে এ হচ্ছে একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। ওই জন্য এ বি ব্লাড গ্রুপকে আমরা কি বলে থাকি, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। ওকে, নেক্সট আমরা চলে আসি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই নেই, অ্যান্টিজেন নেই বলে একে আমরা ও ব্লাড গ্রুপ বলছি। আর এর জন্য কিন্তু দু রকমের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটোই প্রেজেন্ট থাকবে। এর ক্ষেত্রে কেবলমাত্র ও ব্লাড গ্রুপের কোনো পার্সনই ও ব্লাড গ্রুপকে ব্লাড ডোনেট করতে পারবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে ও সবাইকে কিন্তু ডোনেট করতে পারছে, তাই না। তাহলে যেহেতু ও সবাইকে ডোনেট করতে পারছে তাইকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। আশা করি আমরা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল ডোনার কাকে বলে বুঝতে পেরেছি। ওকে, তো এই হলো আমাদের ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টারের গল্প। এবার আমরা আসি আরএইচ ব্লাড গ্রুপিং। আরএইচ ব্লাড গ্রুপিং ইম্পর্টেন্স কি, এটা কেন দরকার পড়লো, বিকজ যখন কার্ল ল্যান্ডস্টেনার এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম ডিসকভার করলো তারপরে রিসার্চের সময় দেখা গেল রেসাস নামক এক ধরনের মাঙ্কি আছে, যে মাঙ্কির আরবিসি সার্ফেসে আরো এক ধরনের অ্যান্টিজেনের সন্ধান পাওয়া গেল। আর সেই অ্যান্টিজেনটা হচ্ছে কি রেসাস অ্যান্টিজেন বা আরএইচ অ্যান্টিজেন, যেটা কি হচ্ছে হিউম্যানের ক্ষেত্রেও দেখা গেল যে না হিউম্যানের ক্ষেত্রেও কিন্তু এই সিমিলারিটি দেখা যাচ্ছে। এবং কি দেখা যাচ্ছে না 80% আর হিউম্যান আরবিসি যাদের আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। তাহলে যদি আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, তাই না, কি বললাম আমরা, যদি আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেই পার্সনের ব্লাডকে বলা হবে আরএইচ পজিটিভ ব্লাড। কি বলা হবে সেটাকে, আরএইচ পজিটিভ ব্লাড। আর যদি আরএইচ অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে তখন সেই ধরনের ব্লাড ইয়েকে বলা হবে কি, আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ। তাহলে দেখো এখানে আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ, অ্যান্টিজেন অ্যাবসেন্ট আর ওদের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্ট। তো 80% হিউম্যান আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, 20% এর ক্ষেত্রে থাকে না। সো আমাদের ব্লাড যখন ট্রান্সফিউশন করব তখন কিন্তু শুধুমাত্র এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম দেখেই কিন্তু আমরা ব্লাড ডোনেট করতে পারবো না। যেহেতু আরো একটা অ্যান্টিজেন আছে তাহলে অবভিয়াসলি তার এগেনস্টে অ্যান্টিবডিও থাকবে না, অ্যান্টিবডিও তৈরি হতে পারে। তাহলে যেহেতু অ্যান্টিবডি তৈরি হতে পারে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে। আর যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে ক্ল্যাম্পিং এর সমস্যা দেখা যেতে পারে। ওই জন্য যে স্পেসিফিক অ্যান্টিবডি যেটা আরএইচ পজিটিভ ব্লাডের এগেনস্টে তৈরি হচ্ছে সেইটাকে আমরা করার জন্য, সেটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা কি করব, ব্লাড গ্রুপিং ম্যাচিং করব ব্লাড ট্রান্সফিউশনের সময়। আর এই ঘটনাকেই বলা হয় কি আরএইচ
ম্যাচিং। কিন্তু কখনো কখনো দেখা যায় কি RH ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচিং দেখা যেতে পারে। তো এই যে RH ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচিং এর একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে কি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন কথা হচ্ছে জিনিসটা কি জিনিস, যদি কোনো প্রেগনেন্ট মাদার RH নেগেটিভ ব্লাড যুক্ত হয় এবং তার বাচ্চা যদি RH পজিটিভ ব্লাড গ্রুপ যুক্ত হয়, বাচ্চা RH পজিটিভ কি করে হতে পারে, যদি তার বাবা RH পজিটিভ হয়। তার মানে কি, যে ফাদার আছে সে হচ্ছে RH পজিটিভ, আর যে মাদার আছে সে হচ্ছে RH নেগেটিভ, তবেই তাদের বেবি হচ্ছে কি RH পজিটিভ। তো এই যে কেস আছে এই কেসের কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে কি বলছে যে RH অ্যান্টিজেন অফ দ্য ফিটাস ডু নট এক্সপোজ টু RH নেগেটিভ ব্লাড অফ দ্য মাদার ইন ফার্স্ট প্রেগনেন্সি। মানে কি প্রথম প্রেগনেন্সির সময় কিন্তু RH অ্যান্টিজেন যুক্ত যে ফিটাস আছে তার কিন্তু ব্লাড কি হচ্ছে, মায়ের ব্লাডের কন্ট্যাক্টে আসছে না, এক্সপোজ হচ্ছে না, যার কারণে কিন্তু সেখানে কোনো অ্যান্টিবডি ফর্মেশন হওয়ার পসিবিলিটি নেই বা ভয়ের কিছু নেই। কেন, যেহেতু দুটো ব্লাডকে সেপারেট কে করে রেখেছে, প্লাসেন্টা। ওকে, কিন্তু ডেলিভারির সময় যদি সেখানে এক্সপোজার ঘটে যায় বা পসিবিলিটি থাকে, তাহলে কি হচ্ছে, ফিটাসের বডি থেকে RH পজিটিভ যুক্ত ব্লাড যখন মায়ের ব্লাডের কন্ট্যাক্টে আসবে, তখন মায়ের বডির মধ্যে কি হবে না, অ্যান্টিবডি প্রিপেয়ার হতে শুরু করবে কার এগেনস্টে, এই RH অ্যান্টিজেনের এগেনস্টে। এর ফলে প্রবলেম কোথায় হবে, এর ফলে প্রবলেম হচ্ছে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী যে প্রেগনেন্সি গুলো আসবে, মানে সেকেন্ড বেবির ক্ষেত্রে, থার্ড বেবির ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে। যদি সেকেন্ড বেবির ক্ষেত্রে সেম কেস দেখা যায় যে মা RH নেগেটিভ আর ফিটাস হচ্ছে RH পজিটিভ, তাহলে ওই অ্যান্টিজেন এর এগেনস্টে যে অ্যান্টিবডি ফর্মেশন মায়ের বডিতে হয়েছিল, সেই অ্যান্টিবডি গুলো কি করবে, ফিটাল আরবিসিকে ডিস্ট্রয় করে দেবে। যদি ডিস্ট্রয় করে দেয় তাহলে কি হচ্ছে, সেটা ওই বেবির জন্য ফ্যাটাল কন্ডিশন হয়ে যাবে। কেন, সিভিয়ার অ্যানিমিয়া দেখা যাবে, আরবিসি সব ডিস্ট্রয় করে দিচ্ছে, যার কারণে বেবি কি হবে, জন্ডিস দেখা যাবে। আর এই ধরনের কন্ডিশনকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা হচ্ছে RH ইনকম্প্যাটিবিলিটির একটা বেস্ট এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমরা কি করে এটাকে প্রতিরোধ করতে পারি, প্রিভেন্ট কিভাবে করতে পারি? তো প্রিভেনশনের জন্য আমাদের কি করতে হবে, অ্যাভয়েডেড বাই অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্টি RH অ্যান্টিবডি। তাহলে মায়ের বডিতে আমরা কি করবো, আগে থেকে একটা অ্যান্টি RH অ্যান্টিবডি ইনজেক্ট করে দেবো। যদি দিই তাহলে কি হবে না, ওই যে অ্যান্টিবডি গুলো ফর্মেশন হয়েছিল সেই অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যাবে। তো সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ফার্দার যে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি হবে সেক্ষেত্রে কিন্তু বেবিদের বা ফিটাসের কোনো সমস্যা হবে না। সো সমস্ত ফিটাস গুলোই ডেলিভারি কমপ্লিট করতে পারবে। ওকে, তো আজকে আমাদের টপিক ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব কোয়াগুলেশন অফ ব্লাড। থ্যাংক ইউ।